আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপরের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্মকৃত দাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি। বাংলাদেশের বিখ্যাত কবিতা আমি কিংবদন্তির কথা বলছি। আর যেই শব্দটি, যে বাক্যটি যিনি খুবই দৃঢ় স্বরে উচ্চারণ করেছিলেন, যার কলমের আঁচড়ে যেটি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে গিয়ে আঘাত করেছিল, তিনি আর কেউ নন, দ্রোহের কবি, আমাদের সময়ের কবি আবু জাফর ওবায়দুল্লাহ। কবিকে প্রণতি জানাই, আজ তার জন্মদিন। শুভ সকাল। আমন্ত্রণ সকাল 24-এ। আজ শনিবার 25 মাঘ 1431 বঙ্গাব্দ, 8 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। আজ সকাল 24-এর শুরুটা করছি ইতিহাসের আজকের এই দিনটিতে কি কি ঘটেছিল তাই দিয়ে। চলুন এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক। ১৬৭২ সালের এই দিনে স্যার আইজ্যাক নিউটন লন্ডনের রয়্যাল সোসাইটিতে তার আলোকবিদ্যার উপর গবেষণাপত্রটি উপস্থাপন করেন। ১৯০৫ সালের এই দিনে রুশ জাপান যুদ্ধ শুরু হয়। ১৯৪১ সালের এই দিনে ৩০ বছর প্রবাসে থাকার পর হো চি মিন গোপনে ভিয়েতনামে আসেন। ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় অস্ট্রিয়া এবং সামোয়া। ২০০৫ সালের এই দিনে গুগল ম্যাপের যাত্রা শুরু হয়। এই ছিল ইতিহাসের আজকের এই দিনের ঘটনাবলী। শুভ জন্মদিন। আজ যাদের জন্মদিন, সকাল সকাল তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। সারাটি দিন অনেক অনেক সুন্দর কাটুক। এবারে চলুন আমাদের পৃথিবীতে বিখ্যাত যেসব ব্যক্তিদের আজকের দিনে জন্মদিন তাদের কথা জানাবো। ১৮৮৬ সালে এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ ফৈয়াজ খান। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের আগ্রা ঘরানার একজন খ্যাতনামা শিল্পী। ১৯১২-তে বরোদার মহারাজ শিবাজী রাও গায়কোয়াড় তাকে সভা গায়ক নিযুক্ত করে তাকে আফতাব এ মৌসিকি উপাধিতে ভূষিত করেন। তার বেশিরভাগ রেকর্ড প্রকাশিত হয়েছিল হিন্দুস্তান রেকর্ড কোম্পানি থেকে। ১৯৩৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রখ্যাত কবি আবু জাফর ওবায়দুল্লাহ। তার পুরো নাম আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ খান। তার দুটি দীর্ঘ কবিতা আমি কিংবদন্তির কথা বলছি এবং বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা আধুনিক বাংলা সাহিত্যের ভাণ্ডারে অভূতপূর্ব সংযোজন। তিনি ১৯৭৯ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ১৯৮৫ সালে ২১ পদক অর্জন করেন। ১৯৪১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক জগজিৎ সিং। ছিলেন বিশিষ্ট ভারতীয় গজল গায়ক, সুস্রষ্টা, সঙ্গীত পরিচালক। তিনি গজল সম্রাট নামেও পরিচিত। ২০০৩ সালে সঙ্গীত ও সংস্কৃতি জগতে অবদানের জন্য তাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ দিয়ে সম্মানিত করা হয়। ১৯৭৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার ও অধিনায়ক খালেদ মাসুদ। তার টেস্ট ম্যাচ অভিষেক নভেম্বর ১০, ২০০০ এবং একদিনের আন্তর্জাতিক অভিষেক এপ্রিল ৫, ১৯৯৫। টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচ উভয় অঙ্গনে তিনি রেখেছেন তার সফলতার স্বাক্ষর।
যারা এই মুহূর্তে সকাল 24 দেখছেন, তাদের মধ্যে যাদের আজকের দিনে জন্মদিন, তাদেরকে আরও একবার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আবহাওয়া নিয়ে আমরা সবাই কিন্তু একটুখানি দুশ্চিন্তাতেই থাকি সবসময়, কেননা প্রতিদিন সকালবেলা নিজের পরিকল্পনা নিয়ে বাইরে বের হওয়া এবং সময় মতো বাড়িতে ফিরে আসা, এর সাথে কিন্তু আবহাওয়ার যে সম্পর্ক সেটা নিগুড়ভাবে সম্পর্কযুক্ত। তো চলুন এবারে তাই আপনাদের জন্য গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং সেই সঙ্গে আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস দেখে নেই গেল 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর সর্বোচ্চ 27.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনার সর্বোচ্চ তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 13.7 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 10.2 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ড 31.6 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ যেহেতু 25শে মাঘ মাসের শেষের দিকটাই আমরা রয়েছি, তাই মাঘ মাসের শীত নিয়ে যে একটা ভয় কাজ করে সেই ব্যাপারটা কিন্তু আনতেই হয়। যদিও রাজধানী ঢাকাতে তেমন একটা শীত নেই কয়দিন যাবৎ, কিন্তু ঢাকার বাইরের জেলা শহরগুলোতে, উপজেলা বা থানায় কিন্তু শীত বিরাজ করছে। আবহাওয়ার যে আপডেট সেটি তো আপনাদেরকে জানিয়ে দিলাম। চলুন এবারে নিয়ে যাওয়া যাক আপনাদেরকে চুয়াডাঙ্গাতে, কেননা উত্তরে সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের পরেই কিন্তু চুয়াডাঙ্গা, দিনাজপুর এই অঞ্চলগুলোতে তাপমাত্রা এমনভাবে পরিলক্ষিত হয় যে বোঝা যায় সেখানে শীত বেশি পড়েছে। চুয়াডাঙ্গায় চলে যাচ্ছি এবং চুয়াডাঙ্গা থেকে আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলি এবং জানি চুয়াডাঙ্গার শীত পরিস্থিতি সম্পর্কে। জি, শুভ সকাল। চুয়াডাঙ্গায় শীত কেমন পড়েছে এবং সেই শীতে আসলে চুয়াডাঙ্গার মানুষের জনজীবনের কি পরিস্থিতি, সবকিছু জানতে চাই। তাসনুভা, শুভ সকাল। আসলে আপনি যেমনটি বলছিলেন যে শীতপ্রবণ যে এলাকা, দেশের যে জেলাগুলোতে খুব বেশি শীত পড়ে তার মধ্যে চুয়াডাঙ্গা অন্যতম, এবং প্রায় দিনই দেশের নিম্ন তাপমাত্রা উত্তরের জেলা পঞ্চগড়, তারপরে এই দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গাতে বিরাজ করে। তো এইবার প্রকৃতির বিচিত্র একটা ধরন ছিল এই শীতে, অর্থাৎ পৌষে কিন্তু চুয়াডাঙ্গা শীতে কেঁপেছে। আর এই মাঘ মাসের যে শীত, আপনি জানেন যে কথায় আছে মাঘের শীতে বাঘ কাঁপে, কিন্তু এই বাঘ কাঁপানো শীত এই মাঘে ছিল না বললেই চলে চুয়াডাঙ্গাতে। মাঘের আজকে 25শে মাঘ, আপনি জানেন। এর মধ্যে মাঘ মাসে শীত একেবারেই মানে চুয়াডাঙ্গা থেকে শীতের যে প্রবণতা সেটা কিন্তু কমে গেছিল। তো হঠাৎ করে গতকাল থেকে আবার শীত পড়তে শুরু করেছে। গতকাল এই জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছিল 10.4 ডিগ্রি। আজকে সকাল 6টায় চুয়াডাঙ্গার যে আবহাওয়া পর্যবেক্ষণাগার আছে সেখান থেকে তাপমাত্রা রেকর্ড হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে হঠাৎ করে মাঘের শেষেই শীতটা আবার ঝেঁকে বসেছে জেলায়, এবং এতে কিন্তু মানুষের কষ্ট একটু বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষের। আমি আপনাকে একটু দৃশ্যটা দেখাতে চাই। শীতের সকালের এই যে মাঘের শীতের যে সকাল, আকাশে সূর্য কিন্তু উঠছে এবং রোদমাখা সূর্যের যে উত্তাপ সেটিও আছে। ঠিক গনগনে একেবারে চমৎকার একটি সূর্য উঠছে। এর আশেপাশেই কিন্তু প্রকৃতিতে কুয়াশা বিরাজ করছে এবং সূর্যের তেজটা একেবারে সারাদিন থাকছে সন্ধ্যা অবধি। তো সাধারণ মানুষ, আমি একজন পথচারীকে পেয়েছি। আচ্ছা, শীত আসলে কি অবস্থায় জেলায়? এই জেলায় শীত ছিল
এই পৌষ মাসে শীত পড়ছিল যাক ভালো, কিন্তু মাঘ মাসে শীতই নাই একবারে। কিন্তু 3 দিন ধরে আমার খুব কষ্ট। আমি পেশায় এসে ডাক্তারি, কিন্তু সকালে উঠতে এখন এই 3 দিন খুবই আস্তে আস্তে রুগীর অপেক্ষা করতেছে, কিন্তু যাইতে লেট হচ্ছে। তার কারণ কনকনে শীতটাও মনে হচ্ছে 3 দিন ধরে খুব বেশি। শুনছিলেন তাসনুভা একজন পল্লী চিকিৎসক, তিনি সকালে উঠেই মানুষের সেবা দেন এবং তার এই ছোট্ট বাইকে করে বেরিয়ে পড়েন। এই শীতে কিন্তু সবাই একটু কষ্টে পড়ে গেছে হঠাৎ করেই। সকালবেলা উঠতে কষ্ট হচ্ছে, খেটে খাওয়া মানুষের যারা কাজে যান তাদেরও তারা একটু কষ্ট হচ্ছে এবং দেরি করে, অর্থাৎ রোদ উঠলে রোদের উত্তাপ ছড়ালেই তারপরেই তারা তখন যাচ্ছেন। আচ্ছা, আমরা আরেকজন পথচারীর সাথে কথা বলবো। এই এলাকায় কেমন শীত পড়ছে? এলাকায় এই কিছুদিন আগে থেকে মানে শীত ছিল না, এই 2 দিন থেকে অনেক শীত পড়ছে আবার। তো মাঘ মাসে যেমন শীত পড়ার কথা ছিল সেমন শীত পড়েনি। হ্যাঁ, শুনছিলেন তাসনুভা যে আসলেই মাঘের যে শীত এবং মাঘ মাসে যে কনকনে হালকাপনো শীত সেটি কিন্তু ছিল না। আবহাওয়া অফিস বলছে যে আবহাওয়ার এই চিত্রটা, এই যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরও 2-1 দিনে জেলায় থাকবে। তারপরে এই মাঘ চলে গেলে তখন শীতের একেবারেই শীত কমে যাবে। এই অবস্থা শীতের। লিটন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে। আমাদের সাথে ছিলেন রেজাউল করিম লিটন চুয়াডাঙ্গা থেকে, এবং চুয়াডাঙ্গার শীত পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছিলাম। যথারীতি সকাল 24 থেকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, তারপর ফিরে এসে অন্যান্য আয়োজন। সাথে থাকুন। সকাল 24-এর পরবর্তী ভাগে স্বাগত আরও একবার। সাথে আছি সঞ্চালনায় তাসনুভা মোহনা। এবারে আপনাদের জন্য দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো একবার। সমকাল দিয়ে শুরু করা যাক, চলুন। সমকালে আজকে প্রধান সংবাদ শিরোনাম হয়েছে রপ্তানি রেমিটেন্স ছাড়া সব কিছুতেই অস্বস্তি, সরকারের 6 মাস, আইন শৃঙ্খলা ভঙ্গুর, দ্রব্যমূল্যে নাভিশ্বাস, প্রশাসনে স্থবিরতা, রাজনীতি অস্থির, যথেচ্ছ আন্দোলনে ভোগান্তি এবং বিচার সংস্কারে গতি কম। তার পাশে আমরা দেখতে পাচ্ছি আরও কয়েক জেলায় হামলা, ভাঙচুর, লুট, এবং ইনসার্টে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এটি নারায়ণগঞ্জের ভেঙে ফেলা শামীম ওসমানের দাদাবাড়ি বায়তুল আমান। বিশিষ্ট 26 নাগরিকের বিবৃতি, ভাঙচুরের দায় সরকারের ওপরেই অনেকাংশে বর্তায়। তারই নিচে আমরা একটি খেলার খবর দেখতে পাচ্ছি। শিরোপার মুকুট ধরে রাখলো বরিশাল, শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে বরিশালের জয়ের নায়ক রিশাদ হোসেনকে নিয়ে সতীর্থদের উল্লাস। এটি ছিল বিপিএল এর সর্বশেষ খবরাখবর। চ্যাম্পিয়ন বরিশাল টিম এবং বরিশালবাসীকে অনেক অনেক অভিনন্দন। এবারে পত্রিকা পরিবর্তন করছি প্রথম আলো। হাসিনার বক্তব্য ঘিরে ক্ষোভ, আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক হয়ে আসছিল তখন এ ধরনের ঘটনায় মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। শিরোনাম হচ্ছে বিভিন্ন জেলায় হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় উদ্বেগ। একসঙ্গে এত ব্যাংক লুট বিশ্বের কোথাও হয়নি। বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন আহসান এইচ মনসুর বাংলাদেশের ব্যাংক লুট প্রসঙ্গে। 6টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা আজ। এই ছিল প্রথম আলো। এবারে পড়া যাক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠের যে শিরোনামটি সেটি বিপিএলকে ঘিরেই। বিপিএল এর ট্রফি নিয়ে ফরচুন বরিশালের ক্রিকেটারদের উল্লাস। বরিশালের দ্বিতীয় শিরোপায় তামিমের 3-3। তার পাশে দ্রুত নির্বাচনের দিকেই যাচ্ছে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ব্যবস্থা সংস্কারের অপেক্ষায় নির্বাচন কমিশন। সীমানা পুনর্নির্ধারণ ও দল নিবন্ধনের কাজ শুরু হয়নি, এখনও সম্পূর্ণ হয়নি ফ্যাসিস্টদের বিচার। মধুচন্দ্রিমা শেষ, রাজনৈতিক স্থিতি অনিশ্চিত, অন্তর্বর্তী সরকারের 6 মাস। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এবার পড়ছি দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে আওয়ামী লীগ নিষিদ্ধে সিদ্ধান্ত আসছে, বললেন আসিফ মাহমুদ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন, অন্যথায় নৈরাজ্য ঘটবে সরকারের উদ্দেশ্যে, বললেন বিএনপি। ধানমন্ডি 32 নম্বরের বিধ্বস্ত বাড়ি থেকে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে অনেকে। জটিল হচ্ছে গাজা পরিস্থিতি। সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আহ্বান নেতানিয়াহুর। গাজাকে পর্যটন সৈকত বানানোর পরিকল্পনা।
এবং অভিনেত্রী শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিল ডিবি। সর্বশেষ পত্রিকা পড়ছি যুগান্তর। সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর শিরোনাম করেছে, ধ্বংসস্তূপে দাঁড়িয়েও ক্ষোভ, ধানমন্ডি ৩২ নম্বরে উৎসুক জনতার ভিড়। অন্তর্বর্তী সরকারের ৬ মাস হিসাব মিলছে না প্রত্যাশা প্রাপ্তির, নেপথ্যে কারা? সংকট ষড়যন্ত্র পিছু ছাড়ছে না ইউনূস সরকারের, এবং দুষ্টু চক্রের ছবলে দেশের অর্থনীতি। এবং আবারও একবার বরিশালী চ্যাম্পিয়ন, আরও একবার বরিশালকে অনেক অনেক অভিনন্দন বিপিএল এ চ্যাম্পিয়ন হবার জন্য। সেই সঙ্গে প্রথম রানার্স আপ চট্টগ্রামকেও জানাই অভিনন্দন। প্রিয় দর্শক, এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে। চলে যাচ্ছি পটুয়াখালী, এবং পটুয়াখালীতে এম কে রানা আছেন আমাদের সঙ্গে। সেখানকার বাজার দর পরিস্থিতি নিয়ে কথা বলবো সহকর্মীর সঙ্গে। রানা, শুভ সকাল। ইলিশের বাজার নিয়ে একটুখানি কথা বলতে চাই। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, এবং ইলিশ যেহেতু জাতীয় মাছ, ইলিশের প্রতি সবারই একটা আকর্ষণ সারা বছর ধরে থাকে। এই মৌসুমে ইলিশের বাজার দর কী বলছে? ইলিশের দাম কতটা বাড়লো? বেচা কেনায় বিক্রেতা এবং ক্রেতার সম্পর্কটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ তাসনুবা, আপনাকে জানিয়ে রাখি আসলে দক্ষিণের জেলা পটুয়াখালীতে আসলে বড় মৎস্যবন্দর কিন্তু মহিপুর এবং আলিপুর মৎস্যবন্দর। এই মৎস্যবন্দর থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ইলিশ সহ সামুদ্রিক যে মাছ রয়েছে সেটি কিন্তু সরবরাহ করা হয়। ফলে কিন্তু সাধারণ পটুয়াখালীর বাসী এবং পটুয়াখালীর যারা ক্রেতা রয়েছেন এবং ইলিশের স্বাদ যারা গ্রহণ করতে ইচ্ছুক, তারা কিন্তু আসলে সবসময় পছন্দ করেন যে পটুয়াখালীর বাজারে সবসময় ইলিশের ভরা থাকার কথা। কিন্তু আসলে সেটা কিন্তু দেখা যায় কিন্তু উল্টো দিকটা, কারণ পটুয়াখালীর আজকে কিন্তু পটুয়াখালীর দুইটি বাজার, পুরান বাজার এবং পটুয়াখালীর নিউ মার্কেট, যে বড় পাইকারি বাজার, সেই পাইকারি বাজার ঘুরে কিন্তু আসলে ইলিশের দু একটি জায়গায় দেখা মিললেও কিন্তু আসলে তেমন কোনো মাছের দেখা মিলছে না। হয়তো বাকি যে সামুদ্রিক কিছু মাছ রয়েছে সেটি কিন্তু দেখা মিলছে। এর বাইরে যদি আরেকটু বলি যে আসলে এখানে কিন্তু বাজারে কিন্তু বেশিরভাগ স্থান দখল করে নিয়েছে চাষের যে মাছ রয়েছে, সেগুলো কিন্তু আসলে বাজারের অধিকাংশ জায়গা কিন্তু দখল করে নিয়েছে। কারণ সামুদ্রিক এবং নদীর যে মাছ, যে ইলিশ, সে ইলিশ কিন্তু আসলে বাজারে দেখা মিলছে না। ফলে যে দাম রয়েছে 1 কেজির নিচে যে মাছগুলি রয়েছে সেটি কিন্তু 13 থেকে 1400 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে, এবং 250 গ্রামের যে সাইজের যে ইলিশ রয়েছে সেটি কিন্তু আসলে 700 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর বাইরে 1 কেজির উপরে যে মাছগুলো রয়েছে 1600 থেকে 1700 টাকা কেজি দরে কিন্তু পটুয়াখালী বাজারে বিক্রি হচ্ছে। কিন্তু সে বিক্রি হওয়া সত্ত্বেও কিন্তু আসলে ক্রেতারা বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে, কারণ ক্রেতারা কোথাও ইলিশ 1 কেজির উপরে যে ইলিশের সাইজ রয়েছে সেটা কিন্তু আসলে বাজারে দেখা মিলছে না। ক্রেতারা বলছে যে উত্তরবঙ্গের, কারণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় পটুয়াখালী অঞ্চলে যে আলিপুর, মহিপুর মৎস্যবন্দর সহ পটুয়াখালীর যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলো যে মাছ ধরা পড়ছে সেই মাছগুলো কিন্তু আসলে উত্তরবঙ্গের যে পাইকারি আড়ত সেগুলোতে চলে যাওয়ায় কিন্তু আসলে পটুয়াখালীর বাজারে ইলিশের দেখা মিলছে না। এর বাইরে কথা বলেছিলাম জেলেদের সঙ্গে। জেলেরা যেমনটি জানিয়েছে, আসলে পটুয়াখালীর যে নদ নদী রয়েছে সেই নদ নদীতে কিন্তু আসলে বিষ প্রয়োগে মাছ নিধনের কারণে কিন্তু আসলে যে পটুয়াখালীর যে নদ নদী সেগুলো কিন্তু ইলিশে মাছ তাদের জালে ধরা পড়ছে না। ফলে কিন্তু জেলা যে মৎস্য বিভাগ রয়েছে তাদের কিন্তু তাদের উপরে কিন্তু আসলে দায়িত্ব দিচ্ছেন যে জেলেরা, যে তারা যেন তাদের সঠিক তদারকির মাধ্যমে এই যে অবৈধ উপায়ে মাছ নিধন যাতে না করে, এবং ইলিশ সহ সামুদ্রিক বা নদীর যে মাছগুলো রয়েছে সেগুলো যদি নদীতে স্বাভাবিকভাবে তাদের প্রজনন করতে পারে, হয়তো তাহলে ভবিষ্যৎ বা আগামীতে ইলিশের দেখা পটুয়াখালীর বাজারে দেখা মিলতে পারে। তাসনুবা, রানা, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য এবং তথ্য শেয়ার করবার জন্য আমাদের সঙ্গে। আমরা বাজারে ছিলাম পটুয়াখালীর, এবং সেখান থেকে আমাদের সহকর্মী এম কে রানা জানাচ্ছিলেন যে সেখানকার বাজার দর পরিস্থিতি এবং বিশেষ করে মাছের বাজার, ইলিশের বাজারটা এখন কোন পর্যায়ে রয়েছে। এবারে সেখান থেকে চলুন একটুখানি চোখ ফিরাই নিয়ে যায় আপনাদেরকে বান্দরবান। আমরা জানি যে দেশে এখন একটু অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে, কিন্তু তার মধ্যেও যেহেতু শীতের মৌসুম, আর শীত মৌসুম মানেই হচ্ছে বাঙালিদের একটু ঘোরাঘুরির অভ্যাসটা বেড়ে যায়, পর্যটন এলাকাগুলোতে পর্যটকের ভিড় জমে। ঠিক তেমনই বান্দরবানের মতো টুরিস্ট স্পটেও কিন্তু ভিড় জমেছে পর্যটকের। সেই পরিস্থিতি বিস্তারিত জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে। শুভ সকাল। জানতে পেরেছি যে বান্দরবানে পর্যটকদের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, যদিও এখন দেশের অবস্থা খানিকটা অস্থিতিশীল। এই পর্যায়েও এটা একটা সুখবর আমাদের সকলের জন্যই।
সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, তাছাড়া আমি এখন দাঁড়িয়ে আছি যেখান দিয়ে আমি দেখতে পাচ্ছেন আমার পিছন দিয়ে বেশ কিছু গাড়ি বান্দরবান থেকে নীলগিরি, নীলাচল, শৈলপ্রপাত সহ বিভিন্ন পর্যটন স্পটগুলোকে কেন্দ্র করে কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গাগুলোতে আসলে যাচ্ছে। আমরা কথা বলেছি বিশেষ করে যারা পর্যটন সংস্থার সাথে, তাদের সাথে তারা আমাদেরকে যেটি জানিয়েছে ডিসেম্বরে পর্যটকে ভরপুর থাকলেও জানুয়ারি কিছুটা কম ছিল, তবে এখন আবার ফেব্রুয়ারির শুরু থেকে কিন্তু পর্যটকে মুখরিত হয়েছে পাহাড়ি জনপদ, পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের যে পর্যটন নগরী সেটি আমরা দেখেছি। গতকালকে আমরা নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত সহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পর্যটকে মুখরিত হওয়ার বিষয়টি যেমন দেখেছি, পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট যে পরিবহন মালিক সমিতি রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছে প্রায় 150 অধিক গাড়ি গতকালকে এখান থেকে নীলগিরি এবং নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক সহ বিভিন্ন পর্যটন স্পটের দিকে রওনা দিয়েছে। তবে এই শীত, বর্ষা, শরৎ, হেমন্ত প্রত্যেক সময় কিন্তু প্রকৃতি তার নতুন রূপে ধরা দেয়, সেটিকে কেন্দ্র করে কিন্তু পর্যটকরা নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে যারা শীতে আসে তারা এরপরে বর্ষা আসার চিন্তা করে, এভাবে কিন্তু প্ল্যানিং নিয়ে তারা এই স্পটগুলোতে ঘুরে বেড়ায়। আমরা কথা বলেছি হোটেল মোটেল কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে দীর্ঘ 2-2.5 বছরের নানান কারণে, নানা ঘটনার কারণে পর্যটন স্পট বন্ধ থাকলে, পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও এখন বেশ কিছু পর্যটন স্পট খোলা থাকার কারণে পর্যটকে মুখরিত হয়েছে এই পার্বত্য জলপথের বান্দরবান। এবং তারা এও জানিয়েছে পর্যটন কেন্দ্রগুলোকে পর্যটকদের জন্য আকর্ষিত করার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ পর্যটন সংশ্লিষ্টরা তারা উদ্যোগী হয়ে বিভিন্ন জায়গায় কাজ করছে। পাশাপাশি হোটেল মোটেলগুলো তারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়েছে, ছাড় দিচ্ছে বিভিন্ন রকম ডিসকাউন্টের মাধ্যমে। এবং অন্য দিক দিয়ে পরিবহন যেগুলো রয়েছে সেই পরিবহনের পক্ষ থেকেও কিন্তু তারা দীর্ঘদিন পর যেহেতু পর্যটক আছে তাদেরকে স্বাগতম জানানো, তাদেরকে বিভিন্ন জায়গাগুলো নিয়ে যাওয়ার জন্য তারা নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ঘুরিয়ে আনছেন। এবং যে বিষয়টা আসলে সবথেকে বলতে হবে, পুলিশের সাথে আমরা কথা বলেছি, টুরিস্ট পুলিশ স্টেশন আমাদেরকে জানিয়েছে বান্দরবানে যে পর্যটন কর্পোরেশন 14টি পর্যটন স্পট রয়েছে তার মধ্যে 2-1টি পর্যটন স্পট ব্যতীত যে বাকি পর্যটন স্পট গুলো রয়েছে প্রত্যেকটি পর্যটকরা যাতে নিজেরা ঘুরে বেড়াতে পারে সেজন্য তারা নিরাপত্তা জোরদার করেছে। বিভিন্ন জায়গাগুলোতে পুলিশের টহল রয়েছে, সাদা পোশাকে পুলিশ অবস্থান করছে এবং নিরাপত্তার বিষয়ে পুলিশ প্রশাসন এবং যৌথ বাহিনী বিভিন্ন জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে বান্দরবানের রোমা এবং রোয়াংছড়ি তানসির যে কয়েকটি পর্যটন স্পট বন্ধ রয়েছে তার মধ্যে খুব শীঘ্রই দ্রুত সময়ের মধ্যে বান্দরবানের যে দেবতা অন্যতম পর্যটন স্পট দেবতাকুণ্ড রয়েছে সেটি উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছে। এটি উন্মুক্ত হলে পর্যটকের এখন যে পরিমাণ পর্যটক আসছে আগামীতে এর থেকে আরো দ্বিগুণ হারে পর্যটক বাড়বে এবং পর্যটকের কারণে এখানে যে পাহাড়ের অর্থনীতি চমকিয়ে ছিল সেই অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং এখানে মানুষের জীবনযাত্রার যে মানের কিছুটা বিঘ্নতা ঘটেছিল সেটিও কাটিয়ে উঠতে পারবে বলে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়ে। সব মিলিয়ে জেলা প্রশাসন, পর্যটন সংশ্লিষ্টরা সকলে। ইয়াসিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইয়াসিনুল হাকিম ছিলেন বান্দরবান থেকে আমাদের সঙ্গে এবং তার কাছ থেকে আমরা জানছিলাম বান্দরবানের টুরিস্ট স্পটে সেখানে পর্যটকদের ভিড়ের কথা। এই ছিল আজকের সকাল 24 তাসনভা মুনা। পরবর্তী পর্বে আবারও দেখা হবে, কথা দিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো। যাবার আগে জানাই শুভ সকাল আরও একবার।